আচ্ছা, দেখো এখানে বলছে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক ফর বোথ মেন অ্যান্ড ওম্যান। এটা ইন্ডিয়ান কনস্টিটিউশনে কোথায় বলা হয়েছে? তো এটা অ্যান্সারটা তোমরা বুঝতেই পারছো, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির ক্ষেত্রে বলা হয়েছে। আচ্ছা, এখানে যদি তোমাকে অন্যভাবেও কোশ্চেনটা করতে পারতো, যেটা কত নাম্বার আর্টিকেলে বলা হয়েছে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক ফর মেন অ্যান্ড ওম্যান, তাহলে হচ্ছে আর্টিকেল 39D। আর্টিকেল 39D-তে এই ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক ফর বোথ ম্যান অ্যান্ড ওম্যানের কথা বলা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, যদি 39 এর কথা বলি, তাহলে 39A যেটা, তাহলে অ্যাডেকুয়েট রাইট টু অ্যাডেকুয়েট মিনস অফ লাইভলিহুডের কথা বলা হয়েছে। ঠিক আছে, রাইট টু অ্যাডেকুয়েট মিনস অফ লাইভলিহুডের কথা বলা হয়েছে। যদি 39B বলি, তাহলে হচ্ছে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ ম্যাটেরিয়াল রিসোর্সের কথা বলা হয়েছে। ইকুইটেবল ডিস্ট্রিবিউশনের কথা বলা হয়েছে অফ ম্যাটেরিয়াল রিসোর্সেস। যদি আমি 39C এর কথা বলি, তাহলে হচ্ছে প্রিভেনশন অফ কনসেন্ট্রেশন অফ ওয়েলথ, মানে কোনো একজনের হাতে যেন সমস্ত রিসোর্স জমা না হয়ে যায়, তার কথা বলা হচ্ছে, যে স্টেটকে বলা হচ্ছে এটা তোমার ডিউটি প্রিভেন্ট করা অফ কনসেন্ট্রেশন অফ ওয়েলথ, প্রিভেনশন অফ কনসেন্ট্রেশন অফ ওয়েলথ, তাই তো। 39D তো আমি বললাম ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, এটা। হ্যাঁ, 39E যদি বলো তাহলে হচ্ছে প্রিজার্ভেশন অফ হেলথ অ্যান্ড স্ট্রেংথ অফ ওয়ার্কার্স, তাই তো। হেলথের কথা বলা হচ্ছে প্রিজার্ভেশন অফ হেলথ অ্যান্ড স্ট্রেংথ অফ তাদের ওয়ার্কার্সদের, এটা 39E। এবং 39E-তে আরও একটা কথা বলেছি যে চিলড্রেনদেরকে যাতে জোর করে কাজ না করতে হয় তার জন্য, ঠিক আছে, যে বলছে প্রিজার্ভেশন অফ দ্য হেলথ অ্যান্ড স্ট্রেংথ অফ দ্য ওয়ার্কার্স অ্যান্ড চিলড্রেন এগেনস্ট ফোর্সিবল অ্যাবিউজ, তাই তো। আর যদি 39F এর কথা বলো, তাহলে হচ্ছে, তো এখানে চিলড্রেনও লিখে রাখতে পারো তুমি, চিলড্রেন। আর যদি 39F এর কথা বলো তাহলে হচ্ছে অপরচুনিটিস ফর হেলদি ডেভেলপমেন্ট অফ চিলড্রেন, তাই তো। চিলড্রেনদের হেলদি ডেভেলপমেন্টের কথা বলা হচ্ছে। হেলদি ডেভেলপমেন্টের কথা বলা হচ্ছে। আচ্ছা, এই যে 39F, এটাকে মডিফাই করা হয়েছে, তোমার 42nd অ্যামেন্ডমেন্ট 1976-এ, তাই তো। এটা যখন আমি তোমাকে পড়িয়েছিলাম, দেখবে ফান্ডামেন্টাল রাইটের যখন কোশ্চেন অ্যান্সার করিয়েছিলাম, তখন ওটা আমি তোমাকে আর্টিকেল 24-এর সাথে এটাকে রিলেট করে পড়িয়েছিলাম। ওই ভিডিওটা না দেখলে দেখে নেবে, ফান্ডামেন্টাল রাইটের যখন পড়িয়েছিলাম এখানে। তো এটাকে, এই দুটো আর্টিকেলকে তুমি একসঙ্গে যখন রিলেট করে পড়বে তখন তুমি বুঝতে পারবে, ঠিক আছে। আর্টিকেল 24-এর সাথে 39F। আচ্ছা, চলো এই কোশ্চেনটা তাহলে হয়ে গেল। তাহলে আমরা পরের প্রশ্নতে যাই। দেখো এই কোশ্চেনটা কি বলছে। আচ্ছা, এই কোশ্চেনটা বলছে হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডেসক্রাইবস দ্য অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত। তো আমরা এটা এক্ষুনি পড়লাম, দেখো যে অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত হচ্ছে আর্টিকেল 40। দেখো বাকি যে অপশনগুলো আছে আর্টিকেল 41, 42, 43, তো এগুলো আমরা দেখে নিই। এই 41টা কি বলছে? এই 41টা বলছে যে রাইট টু ওয়ার্কের কথা বলা হচ্ছে, রাইট টু, আর কি বলা হচ্ছে, রাইট টু ওয়ার্ক, এডুকেশনের কথা বলা হয়েছে, ঠিক আছে। আর কি বলছে, পাবলিক অ্যাসিস্ট্যান্সের কথা বলা হচ্ছে, তাই তো। পাবলিক অ্যাসিস্ট্যান্সের কথা বলা হচ্ছে ইন কেস অফ আনএমপ্লয়মেন্ট, ওল্ড এজ, তাই তো, সিকনেস, অন্য কোনো ডিসেবিলিটি, এসবের ক্ষেত্রে রাইট টু ওয়ার্ক, এডুকেশন, পাবলিক অ্যাসিস্ট্যান্স এসবের কথা বলা হচ্ছে। কিন্তু এই কথাটা মাথায় রাখতে হবে যে আর্টিকেল 41-এ যে এইগুলো বলা আছে, রাইট টু ওয়ার্ক, এডুকেশন, পাবলিক অ্যাসিস্ট্যান্স, এগুলো কথা বলা হচ্ছে, এগুলো উইদিন দ্য ইকোনমিক লিমিট, উইদিন দ্য লিমিট অফ ইকোনমিক ক্যাপাসিটি অফ দ্য স্টেট। হ্যাঁ, তার মানে স্টেটের ইকোনমিক ক্যাপাসিটি কেমন আছে তার উপর নির্ভর করে এইগুলো স্টেট কিন্তু প্রোভাইড করবে।
তাই তো? এই কথাটাও তোমাকে মাথায় রাখতে হবে যে স্টেটের ইকোনমিক ক্যাপাসিটি কতটা, তার উপরে নির্ভর করে সরকার দিতে পারছে কি দিতে পারছে না, বা দিতে পারলেও কতটা দিতে পারছে, এগুলো ডিপেন্ড করবে। তো তুমি রাইট টু ওয়ার্কের যদি কথা বলো, তাহলে আমরা দেখো এমনি আমরা মনরেগা স্কিম ইমপ্লিমেন্ট করেছি, ঠিক আছে? তো আচ্ছা, তো আর্টিকেল 42 এর কথা তুমি যদি বলো, আর্টিকেল 42, তো এটা বলছে যে টু মেক প্রভিশন ফর জাস্ট অ্যান্ড হিউম্যান কন্ডিশন অফ ওয়ার্ক অ্যান্ড ম্যাটারনিটি রিলিফ। তার মানে 41-এ যেটা বলছে যে রাইট টু ওয়ার্ক, কাজ করার অধিকার দিতে হবে, স্টেটকে প্রোভাইড করতে হবে, কাজ করার অধিকার দিতে হবে। কিন্তু শুধু কাজ করার অধিকার দিলেই হবে না, কাজ করার মতো কন্ডিশনও দিতে হবে, কাজ করার মতো সুন্দর একটা পরিবেশও দিতে হবে। জাস্ট অ্যান্ড হিউম্যান কন্ডিশন, জাস্ট অ্যান্ড হিউম্যান কন্ডিশন প্রোভাইড করার কথাও বলা হচ্ছে ফর ওয়ার্ক। ম্যাটারনিটি রিলিফের কথা বলা হচ্ছে, তাই তো? ম্যাটারনিটি রিলিফের কথা বলা হচ্ছে। আচ্ছা, যদি আর্টিকেল 43 দেখো, আর্টিকেল 43-তে বলছে যে একটা লিভিং ওয়েজ দিতে হবে। তার মানে হচ্ছে এমন একটা ওয়েজ দিতে হবে যাতে লোকটা একটা সুন্দর লাইফ কাটাতে পারে। লাক্সারিয়াস লাইফের কথা আমি বলছি না, লাক্সারিয়াস লাইফ নয়, কিন্তু একটা যেন ডিসেন্ট লাইফ কাটাতে পারে, একটা যেন ডিসেন্ট লাইফ কাটাতে পারে। এরকম নয় যে কাজ করলাম, খুব কঠিন পরিস্থিতিতে কাজ করার পরেও কোনো রকমে খাবার জুটছে, এরকম নয়। একটা মোটামুটি যাতে ডিসেন্ট লাইফ একটা মানুষ কাটাতে পারে, তার জন্য একটা লিভিং ওয়েজ দিতে হবে, তাই তো? তারপরে টু সিকিউর এ লিভিং ওয়েজ, এ ডিসেন্ট স্ট্যান্ডার্ড অফ লাইফ অ্যান্ড সোশ্যাল অ্যান্ড কালচারাল অপরচুনিটিস ফর অল ওয়ার্কার্স। তার মানে হচ্ছে এরকম না যে তুমি সারাদিনই কাজ করিয়ে নিতে হবে, মানে প্রয়োজনে হলিডের প্রভিশনও রাখতে হবে, তার মানে হলিডেও রাখতে হবে। একটা মিনিমাম, হ্যাঁ, একটা দিনে ম্যাক্সিমাম কতক্ষণ কাজ করানো যেতে পারে সেটার একটা প্রভিশন রাখতে হবে। মানে এরকম না যে, আর একটা লিভিং ওয়েজও দিতে হবে। তার মানে একটা মানুষ যাতে সুন্দরভাবে বেঁচে থাকতে পারে, লাক্সারিয়াস লাইফের কথা বলা হচ্ছে না এখানে, কিন্তু যাতে একটা ডিসেন্ট লাইফ লিড করতে পারে একটা মানুষ, সেরকম একটা লিভিং ওয়েজ দিতে হবে, তাই তো? আচ্ছা, এই যে লিভিং ওয়েজের কথাটা বলা হচ্ছে, লিভিং ওয়েজ এই যে পার্টটা, এইটা তোমার অ্যাড করা হয়েছিল, ঠিক আছে? এই লিভিং যে ওয়েজটা, আচ্ছা না, এটা তোমার ছিলই। তো আর্টিকেল 43 তা যেটা বলছে যে টু সিকিউর এ লিভিং ওয়েজ, এ ডিসেন্ট স্ট্যান্ডার্ড অফ লাইফ অ্যান্ড সোশ্যাল অ্যান্ড কালচারাল অপরচুনিটিস ফর অল ওয়ার্কার্স, এটা হচ্ছে আর্টিকেল 43, তাই তো? আচ্ছা, এই যে লিভিং ওয়েজ যেটা, সেটার সঙ্গে কিন্তু মিনিমাম ওয়েজকে গুলিয়ে ফেললে হবে না। মিনিমাম ওয়েজটা কিন্তু আলাদা, লিভিং ওয়েজটা বলছে যাতে এমন একটা ওয়েজ যাতে একটা মানুষ একটা ডিসেন্ট লাইফ কাটাতে পারে। তার মানে হচ্ছে মিনিমাম ওয়েজটা হচ্ছে তোমার খাদ্য, বস্ত্র, বাসস্থানের কথা বলা হচ্ছে মিনিমাম ওয়েজ দিয়ে। কিন্তু এটারও ইন অ্যাডিশন টু দিস, যে খাদ্য, বস্ত্র, বাসস্থান ছাড়াও একটা মানুষের আর যা নেসেসিটি, যেগুলো হচ্ছে এডুকেশন, হেলথ, ইন্স্যুরেন্স, এইগুলোর যাতে সে অ্যাফোর্ড করতে পারে, হ্যাঁ, তার জন্য লিভিং এজ দেওয়ার কথা বলা হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে আর্টিকেল 43। আচ্ছা, আচ্ছা, আমি আগে যে একটা তোমাকে বললাম যে ওই ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, দেখা যাক। আচ্ছা, ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, আচ্ছা এখানে সবগুলোই বলেছি, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, চলো। Which article of the Constitution of India deals with securing for the citizen a uniform civil code through the territory of India? তো এটা আমি আগেও বললাম যে ইউনিফর্ম সিভিল কোড যেটা, সেটা হচ্ছে আর্টিকেল 44, তাই তো? আর্টিকেল 41টা তোমাদেরকে আমি এক্ষুনি বললাম যে টু সিকিউর দ্য রাইট টু ওয়ার্ক, এডুকেশন অ্যান্ড পাবলিক অ্যাসিস্ট্যান্স, বাট এটা মাথায় রাখতে হবে উইদিন দ্য লিমিট অফ ইকোনমিক ক্যাপাসিটি অফ দ্য স্টেট, তাই তো? যে স্টেটের ইকোনমিক ক্যাপাসিটি কেমন আছে তার উপর নির্ভর করে কিন্তু স্টেট দেবে। আচ্ছা, আর্টিকেল 42টা কি বললাম? 42টা হচ্ছে যে শুধুমাত্র কাজ করার অধিকার দিলেই হবে না, কাজ করার অধিকারটা তোমার, বা কাজ, রাইট টু ওয়ার্কের কথা আর্টিকেল 41-এ বলা হচ্ছে, আর 42-তে বলা হচ্ছে যে জাস্ট অ্যান্ড হিউম্যান কন্ডিশন দিতে হবে কাজ করার জন্য, ম্যাটারনিটি রিলিফ দিতে হবে, এটা 42 বললাম এক্ষুনি। আর 43 যেটা, সেটা হচ্ছে একটা লিভিং ওয়েজ দিতে হবে, যেটা একটা মানুষ ডিসেন্ট স্ট্যান্ডার্ড লাইফ লিড করতে পারে, তাই তো? তার মানে দেখো, 41-এ তোমাকে বলা হচ্ছে যে কাজ দিতে হবে, 42-তে বলা হচ্ছে কাজ দিলেই হবে না, কাজ করার একটা সুন্দর পরিবেশও দিতে হবে, আর 43 বলছে
কাজ তুমি দিয়ে দিলে, কাজ 41-এ কাজ করার সুন্দর পরিবেশও দিয়ে দিলে, কিন্তু এমন একটা লিভিং ওয়েজও দিতে হবে যাতে সেই মানুষটা একটা স্ট্যান্ডার্ড লাইফ, একটা ডিসেন্ট লাইফ মেনটেন করতে পারে। তাহলে দেখছো কত সুন্দরভাবে যাতে আমরা একটা ওয়েলফেয়ার স্টেট বানাতে পারি, তার প্রভিশন ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির আন্ডারে কিন্তু বলা আছে। আচ্ছা, 44 তো এখানে ইউনিফর্ম সিভিল কোড, এটা হচ্ছে এখানকার অ্যান্সার, বলে দিলাম। আচ্ছা আচ্ছা, এটা দেখো, হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ নট ইনক্লুডেড হোয়েন দ্য রাইটিং অফ দ্য কনস্টিটিউশন ওয়াজ কমপ্লিটেড। তার মানে হচ্ছে এটা বলতে চাইছি যে অরিজিনাল কনস্টিটিউশনে কোনটা ছিল না। দেখো, ফান্ডামেন্টাল রাইট তো অরিজিনাল কনস্টিটিউশনে ছিল, প্রেসিডেন্ট রুল সেটাও ছিল, স্টেট এমার্জেন্সিটাও ছিল, ঠিক আছে। তাহলে ছিল না যেটা, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটি। ফান্ডামেন্টাল ডিউটিটা আমরা পরবর্তীকালে 42nd অ্যামেন্ডমেন্ট 1976-এ অ্যাড করি, পার্ট 4A বললাম আমি, আর্টিকেল 51A অ্যাড করি, তাই তো। সর্দার শরণ সিং কমিটির রেকমেন্ডেশনে করি, প্রথমে ছিল 10টা, পরবর্তীকালে আমরা আরও একটা অ্যাড করে দিই, সেটা হচ্ছে 86th অ্যামেন্ডমেন্ট 2002-তে। তাহলে এখন যদি আমাদের বলে ফান্ডামেন্টাল ডিউটি কতগুলো, বর্তমানে আমাদের ফান্ডামেন্টাল ডিউটি হচ্ছে 11টা, ঠিক আছে, 11। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, এই কোশ্চেনটা বলছে দ্য আইডিয়াল অফ ওয়েলফেয়ার স্টেট ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ এনশ্রাইন্ড ইন ইটস, এটা তো বারবারই কোশ্চেনটা এসেছে অনেকবার দেখলাম, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো যে একটা কথা বলা হচ্ছে, এখানে একটা অপশন আছে যে 7th শিডিউল, তাই তো। তো আমি যখন বলছি যে শিডিউলগুলো এক এক করে, তো এটা জাস্ট আমি বলে দিচ্ছি যে 7th শিডিউলে তোমাদের কি আছে। তো 7th শিডিউলে ডিভিশন অফ পাওয়ারের কথা বলা হচ্ছে, ডিভিশন অফ পাওয়ার বিটুইন স্টেট অ্যান্ড ইউনিয়ন। তাহলে এই 7th শিডিউলে ইউনিয়ন লিস্টের কথা বলা হচ্ছে, তাই তো, স্টেট লিস্টের কথা বলা হচ্ছে, আর কনকারেন্ট লিস্টের কথা বলা হচ্ছে, তাই তো। এই যে ইউনিয়ন লিস্টের কথা বলা হচ্ছে, এটা হচ্ছে লিস্ট 1, এটা হচ্ছে লিস্ট 2, আর এটা হচ্ছে তোমার লিস্ট 3, তাই তো। যদি প্রেজেন্টলি বলো এই ইউনিয়ন লিস্টে কতগুলো সাবজেক্ট আছে, 98টা, আগে কত ছিল, 97টা। যদি স্টেট লিস্টে বলো বর্তমানে কতগুলো সাবজেক্ট আছে, 59, আগে কতগুলো ছিল, 66। কনকারেন্ট লিস্টে বর্তমানে কত, 52 সাবজেক্ট, ছিল কত, 47, ঠিক আছে। আচ্ছা, অরিজিনালি আমাদের কটা শিডিউল ছিল, 8টা, পরবর্তীকালে কতগুলো অ্যাড করা হয়েছে, আরো 4টে, টোটাল 12টা। যদি বলা হয় যে আরো যে পরে 4টে অ্যাড করা হয়েছে সেইগুলো, যে 9th শিডিউল কবে অ্যাড করা হয়েছে, ফার্স্ট অ্যামেন্ডমেন্ট 1951। যদি বলা হয় 10th, ফার্স্ট 9th শিডিউলটা বললাম অ্যাক্টস অ্যান্ড রেগুলেশন আছে, 10th শিডিউলটা কি, অ্যান্টি ডিফেকশন ল, সবাই জানো, এটা হচ্ছে 52nd অ্যামেন্ডমেন্ট 1985, তাই তো। যদি 11th এর কথা বলো, 11th শিডিউল, সেটা হচ্ছে তোমার পঞ্চায়েত, তাই তো, এটা দেখলাম আমরা পঞ্চায়েত, এটা হচ্ছে 73rd 1992। আর যদি 12th শিডিউল বলো, তাহলে সেটা হচ্ছে মিউনিসিপ্যালিটিজ, এটা হচ্ছে তোমার 47th, এটা হচ্ছে তোমার 1992, তাই তো। আচ্ছা, চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রমোশন অফ ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি ইজ ইনক্লুডেড ইন দ্য, আচ্ছা এটা তোমরা বুঝতেই পারছো এটা কত নাম্বার আর্টিকেল, এটা তোমার কোথায় আছে, কোন পার্টে আছে, এটাও তোমার আছে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিস, তাই তো। আচ্ছা, এখানে তোমাকে আরেকটা কোশ্চেন করতে পারে যে এটা প্রমোশন অফ ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি কথা যেটা বলা হচ্ছে, এটা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি তো আছে, তাহলে এটা কত নাম্বার আর্টিকেলে আছে, এটা তোমার আর্টিকেল 51, ঠিক আছে, এটা তোমার আর্টিকেল 51-এ আছে। আচ্ছা, আর্টিকেল 50-তে কি আছে বলে দিই। আর্টিকেল 50 কিসের কথা বলে, যে সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম দ্য এক্সিকিউটিভের কথা বলে, তাই তো। তাহলে সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ, তাই তো। আচ্ছা, এটা আর্টিকেল 50। তাহলে এখানে বলছে প্রমোশন অফ ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি ইনক্লুডেড ইন ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, আর্টিকেল বললে আর্টিকেল 51। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, এই কোশ্চেনটা একটু ভালো করে দেখো, ঠিক আছে। এই কোশ্চেনটা যেটা তোমার বলা হচ্ছে, এই কোশ্চেনটা একটু ভালো করে দেখো। দেখো,
কোশ্চেনটা বলছে 86th amendment of the Constitution of India altered the directive principle of state policies of the Constitution to provide for. The option is early childhood care and education for all children until they complete the age of 6 years. The state to provide free legal aid. ঠিক আছে, to provide for free legal aid. অপশন সি বলছে এনকারেজিং ভিলেজ পঞ্চায়েত, আর অপশন ডি বলছে প্রহিবিটিং ইনটক্সিকেটিং ড্রিঙ্কস অ্যান্ড ড্রাগস ইনজুরিয়াস টু হেলথ। আচ্ছা, এনকারেজিং ভিলেজ পঞ্চায়েত এটা তো আমরা দেখলাম যে এটা কত নাম্বার আর্টিকেল, আর্টিকেল 40, তাই তো, আর্টিকেল 40 এটা। আচ্ছা, যদি বলো যে প্রহিবিটিং ইনটক্সিকেটিং ড্রিঙ্কস অ্যান্ড ড্রাগস ইনজুরিয়াস টু হেলথ, যদি এই প্রভিশনটার কথা বলো, তাহলে এটা কত নাম্বার আর্টিকেল? এটা তোমার হচ্ছে আর্টিকেল 47 এ লেখা আছে, তাই তো, আর্টিকেল 47 লেখা আছে টু প্রহিবিট দ্য কনজাম্পশন অফ ইনটক্সিকেটিং ড্রিঙ্কস অ্যান্ড ড্রাগস হুইচ আর ইনজুরিয়াস টু হেলথ। আর্টিকেল 47, আর্টিকেল 40 তে বলা আছে অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েতের কথা, তাই তো। আচ্ছা, এবার দেখো দ্য স্টেট টু প্রোভাইড ফ্রি লিগ্যাল এড এর কথা বলা হচ্ছে, যে স্টেট উইল প্রোভাইড দ্য ফ্রি লিগ্যাল এড টু দ্য পুয়ার। এই যে এটা বলা হচ্ছে, এটা হচ্ছে তোমার আর্টিকেল 39A, ঠিক আছে, আর্টিকেল 39A। এটা তোমার অ্যাড করা হয়েছিল 42nd অ্যামেন্ডমেন্ট 1976, ঠিক আছে, এটা তোমার অ্যাড করা হয়েছিল, ঠিক আছে। আর এখানে কি বলা হচ্ছে 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 86th অ্যামেন্ডমেন্ট। আচ্ছা, 86th অ্যামেন্ডমেন্ট কবে হয়েছিল? 86th অ্যামেন্ডমেন্ট হয়েছিল তোমার, ইয়ারটা যদি আমি দেখি তাহলে 2002 তে হয়েছিল, তাই তো, তোমার 2002 তে হয়েছিল। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো যে 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ দ্য কনস্টিটিউশন, তাহলে দেখো এটা হচ্ছে তোমার আর্টিকেল 39 এ 42nd 1976, এটা আর্টিকেল 40, আর্টিকেল 47। তো এখানে যে অ্যান্সারটা হবে 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 of India altered the directive principle of the constitution to provide for early childhood care and education for all children until they complete the age of 6 years, তাই তো। আচ্ছা, এটা তাহলে তোমাদের অ্যান্সার হয়ে যাবে। এখানে দেখো আমি একটু তোমাদেরকে এটা একটু ডিটেলসেই বলি, এই যে ব্যাপারটা, এটা হচ্ছে দেখো তোমাদের যখন আমি ফান্ডামেন্টাল রাইটে, তুমি যদি ভিডিওটা আমার দেখে থাকো, আমরা জানি কি, এটা একটু ভালো করে শোনো, আর্টিকেল 21 এ আমরা কি আছে, রাইট টু এডুকেশন আছে, তাই তো। আর্টিকেল 21A তে রাইট টু এডুকেশনের কথা বলা হয়েছে। এই রাইট টু এডুকেশনটা কি, আর্টিকেল 21A তে আছে, তার মানে হচ্ছে একটা ফান্ডামেন্টাল রাইট, তাই তো। এটা কি বলছে, রাইট টু এডুকেশন কাদের জন্য? ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, তাই তো, টু অল চিলড্রেন অফ দ্য এজ গ্রুপ অফ 6 to 14, 6 থেকে 14 বছর যাদের বয়স, তাদেরকে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন দেওয়ার কথা বলা হচ্ছে, তাই তো। কিন্তু সেই এডুকেশনটা এলিমেন্টারি এডুকেশন, হায়ার এডুকেশনটা ফান্ডামেন্টাল রাইটের আন্ডারে পড়ছে না, এলিমেন্টারি এডুকেশনটা ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ছে, আর্টিকেল 21A। তো 21A তার মানে বুঝতে পারছো এটা অ্যামেন্ড করে আনা হয়েছিল। এই অ্যামেন্ডমেন্টটা করা হয়েছিল তোমার 86th অ্যামেন্ডমেন্ট 2002 তে, ঠিক আছে, 86th অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 তে, ঠিক আছে। এই যে অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল, এই অ্যামেন্ডমেন্টটার আগেও কিন্তু তুমি যদি দেখো, যদি আর্টিকেল 45 দেখো, আর্টিকেল 45, এই যে আর্টিকেল 45, ঠিক আছে, এই আর্টিকেল 45টা তুমি 45 মানে বুঝতে পারছো আর্টিকেল 36 থেকে 45, আর্টিকেল 36 থেকে 51, তার মানে হচ্ছে তোমার ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির আন্ডারে আছে, তাই তো। এই আর্টিকেল 45টা তোমার এই 2002 86 অ্যামেন্ডমেন্টে তোমার এটাকে অ্যামেন্ড করা হয়। তুমি যদি অরিজিনালি দেখো যে এই 45 আর্টিকেল 45 এ কি ছিল, এটা বলা হচ্ছিল ইট মেড এ প্রভিশন ফর ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন for all children until they complete the age of 14 years.
তাহলে দেখো আর্টিকেল 45 এ অলরেডি একটা অরিজিনালি ছিল, কিন্তু এটা আমি অরিজিনাল আর্টিকেল 45 এ কি লেখা ছিল আমি এই কথাটা বলছি। অরিজিনালি আর্টিকেল 45 এ লেখা ছিল যে for the provision of free and compulsory education for all the children until they complete the age of 14 years. বাট প্রবলেম হচ্ছে এটা একটা তোমার ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। তো এটা যদি এনফোর্স নাও করা যায় তাহলে এটাতে আমরা কোর্টে অ্যাপ্রোচ করতে পারবো না, কারণ এটা নন জাস্টিসিয়েবল। তো এটা যাতে জাস্টিসিয়েবল হয়, এটাকে ফান্ডামেন্টাল রাইটের আন্ডারে নিয়ে আসা হয়েছে হচ্ছে 86 অ্যামেন্ডমেন্ট 2002 এ আর্টিকেল 21A করা হয়েছে, যাতে আমরা এটাকে লিগ্যালি এনফোর্স করতে পারি থ্রু কোর্ট, এটা যদি ভায়োলেশন হয়। কারণ আর্টিকেল 45 তো ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এখানে থাকলে তো এটাকে আমরা যদি নাও করে স্টেট, তাহলে তো আমরা কোর্টে অ্যাপ্রোচ করতে পারবো না। সেই জন্য এডুকেশন ফর অল এই যে আমাদের কনসেপ্ট, এটাকে বাস্তবায়িত করার জন্য আর্টিকেল 21 এটাকে আমরা ফান্ডামেন্টাল রাইটের আন্ডারে নিয়ে চলে এলাম। তো আর্টিকেল 45 এ কিন্তু এরকম একটা জিনিস ছিল, এই 45টাকেই তোমার বলতে পারো সেই সেন্সে আর্টিকেল 21 এ নিয়ে আসা হলো। তাহলে তোমার আর্টিকেল 45 আর আর্টিকেল 21 এতে এক হয়ে যাবে। তো কি হলো, আর্টিকেল 45 এর ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করে দেওয়া হলো, যে বলা হলো দ্য স্টেট শ্যাল এন্ডিওভার টু প্রোভাইড আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন ফর অল দ্য চিলড্রেন আনটিল দে কমপ্লিট দ্য এজ অফ 6 ইয়ার্স। তার মানে দেখো আর্টিকেল 21 থেকে 6 থেকে 14 বছর বাচ্চাদেরকে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন দেওয়ার কথা বলা হচ্ছে এলিমেন্টারি। আর্টিকেল 45 এ ভাষাটাকে চেঞ্জ করে বলা দেওয়া হলো যে আর্লি চাইল্ডহুড কেয়ার দিতে হবে যতক্ষণ না পর্যন্ত তারা 6 বছরের হয়ে যাচ্ছে। তো 6 বছর অবধি যেটা দিতে হবে মানে চাইল্ডহুড কেয়ার, সেটা আর্টিকেল 45 এ, সেটা কিন্তু জাস্টিসিয়েবল নয়। তো তারপরে 6 থেকে 14 বছর বাচ্চাদেরকে যে এলিমেন্টারি এডুকেশন দিতে হবে, সেটা আর্টিকেল 21 এর আন্ডারে নিয়ে আসা হলো। তার মানে গল্প হচ্ছে আর্টিকেল 45 এ অলরেডি একটা ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশনের কথা বলা হচ্ছিল যতদিন না পর্যন্ত তারা 14 বছর অ্যাটেন্ড করে যায়। কিন্তু সমস্যা হচ্ছিল কি, এটা লিগ্যালি এনফোর্সেবল নয় থ্রু কোর্ট, সেজন্য এটাকে আমরা আর্টিকেল 21 এর আন্ডারে নিয়ে আসা হলো 86 অ্যামেন্ডমেন্ট 2002 রাইট টু এডুকেশন, তাই তো। এবং আর্টিকেল 45 এর এবং আর্টিকেল 21 এটাকে 6 থেকে 14 বছরের বাচ্চাদের জন্য করে দেওয়া হলো, আর আর্টিকেল 45 এর ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করে দিয়ে যতদিন না পর্যন্ত 6 বছর পূর্ণ হচ্ছে ততদিন পর্যন্ত চাইল্ডহুড কেয়ার দেওয়ার কথা বলা হলো। আমার এই গোড়াটাই হলো তোমার 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 এ। হ্যাঁ, এটা হলো। আর একটা জিনিস হলো যে এই 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 এ কি হলো, যে আমরা দেখলাম যে একটা নতুন একটা ফান্ডামেন্টাল ডিউটি আন্ডার আর্টিকেল 51 এর আন্ডারে অ্যাড করা হয়। আমরা যে বারবার বলছিলাম না, প্রথমে যখন 42nd অ্যামেন্ডমেন্ট 1976 এ ফান্ডামেন্টাল ডিউটি ছিল, তখন ফান্ডামেন্টাল ডিউটি ছিল 10টা, পরবর্তীকালে একটা অ্যাড করা হয়, আমরা বারবার বলছি। ওই অ্যাডটা যেটা করা হয়েছিল সেটা হচ্ছে 86 অ্যামেন্ডমেন্ট 2002। এবার তুমি বুঝতে পারবে, দেখো তিনটাকে একসঙ্গে কানেক্ট করলে, যে এই যে ফান্ডামেন্টাল ডিউটিটা অ্যাড করা হয়েছিল, এই ফান্ডামেন্টাল ডিউটিতে বলা হলো যে ইট শ্যাল বি দ্য ডিউটি অফ এভরি সিটিজেন অফ ইন্ডিয়া টু প্রোভাইড অপরচুনিটিস ফর এডুকেশন টু হিজ চাইল্ড। তার মানে চিলড্রেনদের এডুকেশন কথাটাই 86 অ্যামেন্ডমেন্ট 2002 তে কিন্তু বলা হলো সমস্ত ক্ষেত্রেই। ফান্ডামেন্টাল রাইটেও বলা হলো, ডিপিএসপি তেও বলা হলো, ফান্ডামেন্টাল ডিউটিতেও বলা হলো, তাই তো। যেমন এই 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 তোমার ডিপিএসপির আন্ডারে যে আর্টিকেল 45 ছিল তার ভাষাটাকে চেঞ্জ করে দিল, আর্টিকেল 21 এটাকে নিয়ে এলো, এটাকে একটা ফান্ডামেন্টাল রাইট বানিয়ে দিল, এবং একটা ফান্ডামেন্টাল ডিউটি এটা 51A এটাকে অ্যাড করলো। এটা ক্ষেত্রেও বলা হলো যে ইট শ্যাল বি দ্য ডিউটি অফ দ্য এভরি সিটিজেন অফ ইন্ডিয়া টু প্রোভাইড অপরচুনিটিস ফর এডুকেশন টু হিজ চাইল্ড, এটার কথাটা বলা হলো। ঠিক আছে, তো তাহলে এখন আমাদের ফান্ডামেন্টাল রাইট হচ্ছে তোমার 11টা, তাই তো। এটা তোমার 86 অ্যামেন্ডমেন্ট 2002 এ আরেকটা অ্যাড করা হয়েছিল। তাহলে দেখো কোশ্চেনটা ছিল 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অল্টার্ড এ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ the constitution to provide for early childhood care and education for all children until they complete the age of 6 years। এটা হচ্ছে অ্যান্সার। আর এটা যদি তুমি বলো আর্টিকেল 45 তাহলে অ্যামেন্ডমেন্টের আগে কি ভাষা ছিল, তখন ছিল হচ্ছে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন দিতে হবে যতদিন না পর্যন্ত তারা 14 বছর হয়ে যায়, তাই তো। তাহলে আশা করি এটা তোমাদের কাছে ক্লিয়ার হলো। তো আজকের ভিডিওতে এতদূর পর্যন্তই। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ।